22 মে বুধবার রাত 8টায় শামীম জাহেদি আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। এমপি আজিম হত্যার তদন্তে নেমেছে কলকাতার সিআইডি, খুনের সাথে বাংলাদেশিরা জড়িত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঝিনাইদহে শোকের ছায়া। আইসিসির ওপর নিষেধাজ্ঞার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, নেতানিয়াহুকে গ্রেপ্তারের সম্ভাব্য পরোয়ানা ইস্যুতে। যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়ের শান্তর অজুহাত মানতে পারছেন না দুর্জয়, সফল না হলে বড় পরিবর্তনের আভাস নির্বাচকদের। কলকাতায় বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম হত্যার তদন্তে দায়িত্ব দেওয়া হচ্ছে সিআইডিকে। দ্রুত তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের আশ্বাস দিয়েছে তারা। এদিকে এমপি আজিমকে খুন করা হয়েছে, এই হত্যাকাণ্ডে বাংলাদেশিরাই জড়িত বলে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর সংসদ সদস্যের মৃত্যুর খবরে নিজ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ। কিছুক্ষণের মধ্যে কলকাতা থেকে যোগ দেবেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী, এবং ঝিনাইদহ থেকে আরেকজন সহকর্মী বিমল কুমার সাহাও যোগ দেবেন আমাদের সাথে। এই মুহূর্তে যোগ দিচ্ছেন অধ্যাপক খায়ের মাহমুদ। অধ্যাপক মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। নিশ্চয়ই আপনি আজকে সারাদিনের সংবাদটি নজরে রেখেছেন। বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম কলকাতায় চিকিৎসার জন্য গিয়েছিলেন, তারপরে উনি বেশ কয়েকদিন নিখোঁজ ছিলেন, প্রায় 6 দিনের মতো। আজকে জানা গেল উনি নিহত হয়েছেন, খুন হয়েছেন। আপনার কাছে জানতে চাই, সাধারণত এই জাতীয় যখন আন্তদেশীয় হত্যাকাণ্ড বা এই জাতীয় অপরাধ ঘটে, তখন এই বিষয়গুলো কীভাবে সামাল দেওয়া হয়? আমি বলার চেষ্টা করছি যে তার মরদেহ কবে দেশে আনা যেতে পারে। নিশ্চয়ই বাংলাদেশে মামলা হচ্ছে, আমরা শুনছি মামলা হবে কলকাতাতেও। পুরো বিষয়গুলো আসলে কীভাবে হয়? কলকাতাতেও যদি মামলা হয়, ঢাকাতেও যদি মামলা হয়, শেষ পর্যন্ত কোন রায়কে গ্রহণ করা হবে, কে দায়িত্ব নেবে পুরো জিনিসটাকে উদ্ঘাটন করবার জন্য? কি হয়েছিল আসলে? ধন্যবাদ। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং আমরা সারাদিন আসলে গত 3-4 দিন ধরেই আসলে গণমাধ্যমের কারণে এটা বেশ আলোচিত একটা বিষয়। কেননা আমাদের একজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং উনি হত্যা শিকার হয়েছেন। এখন আইনের যে কথাটি বললেন, আইনের বিষয়টি এখানে অত্যন্ত পরিষ্কার। আমাদের পেনাল কোডে আপনি যদি দেখেন 188, ইটস ভেরি ক্লিয়ার যে অফেন্স বাংলাদেশিরা যদি করে থাকে আউটসাইড বাংলাদেশ, নো ম্যাটার এটা বাংলাদেশিদের সাথে হয়েছে বা কারোর সাথে হয়েছে, তার বিচার এখানে করা যাবে। সিমিলার টু ইন্ডিয়া, আপনি যদি ইন্ডিয়া এবং বাংলাদেশ আপনি দেখেন, কলোনিয়াল পাস্টের কারণে উই শেয়ার সেম কাইন্ড অফ ল। আমাদের একই ধরনের আইন অনেক এবং বিশেষ করে আমরা যদি বলি আইনের অধিকার পাওয়ার অধিকার, রাইট টু প্রোটেকশন অফ ল, এটা আমাদের যেমন সংবিধানে 31 আছে, ওদের 14। যে কোনো ব্যক্তি বাংলাদেশে, যিনি বিদেশি হন, বাংলাদেশি হন, বাংলাদেশে তার যদি অপরাধ হয়, তিনি আইনের অধিকার, আশ্রয় লাভের অধিকার প্রাপ্ত হবেন। একই সাথে ভারতেও সেম। ভারতে গিয়ে যদি কোনো বাংলাদেশি বা বিদেশি সেখানে কোনো ধরনের অন্যায় শিকার হন, ফৌজদারি অপরাধ তার বিরুদ্ধে ঘটে থাকে, তাহলে তিনি সেখানে আইনের আশ্রয় এবং প্রতিকার পেতে পারেন। এখন মামলার যে বিষয়টা বললেন, মামলা আমি যে রেফারেন্সটা একটু আগে দিলাম পেনাল কোডে, সেটা বাংলাদেশিদের দ্বারা বাংলাদেশের বাইরে সংগঠিত কোনো অপরাধ, এমনকি সেটা এয়ারক্রাফট, নো ভেসেলস, যে কোনো জায়গায় হলে বাংলাদেশি আইন বলছে তাকে সে অপরাধটা বাংলাদেশে হয়েছে বলেই ধরে তার বিচার বাংলাদেশে হবে। এবং একইভাবে ইন্ডিয়াতেও সেম। সো দুটো মামলা হলে এখানে সমস্যার কিছু নাই। দেখতে হবে তদন্তের যেই আমাদের যে যোগসূত্রটা, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতে যেই তদন্ত হচ্ছে অপরাধটির, সেটা যেন সঠিকভাবে হয়। বিচার যেখানেই হোক, বাংলাদেশের বাইরে বাংলাদেশিদের বিরুদ্ধে রায় হলে সেটা বাংলাদেশি আইনে বাংলাদেশে এক্সিকিউট করা যায়। বুঝতে হবে সেটা চূড়ান্ত রায় হতে হবে। একইভাবে ওই অপরাধ যেহেতু বাংলাদেশিদের সাথে হয়েছে এবং বাংলাদেশিদের দ্বারা হয়েছে, সেটার শাস্তি বাংলাদেশের আদালতে বিচারের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। এই অপরাধে ভারতীয়রা জড়িত থাকে, তাদের যে বিচার হবে সেটা যদি ভারতীয় আদালত হয়, সেই সাজা তো তাকে ভারতেই ভোগ করতে হবে, বাংলাদেশে নিশ্চয় নয়। তাকে ভারতেই ভোগ করতে হবে। তবে এখানে যদি বিষয়টা এরকম হয় যে বাংলাদেশি কোনো নাগরিক ভারতে গ্রেফতার হয়েছেন এবং ওখানে আদালত, যেহেতু
বুঝতে হবে প্লেস অফ অকারেন্সটা ভারত। জি, এখানে টেরিটোরিয়াল বিষয় আছে। ওনাকে গ্রেফতারের পরে সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। এটা একেবারেই পরিষ্কার এবং খুব হ্যাপেনিং, আমাদের আমাদের প্র্যাকটিস আছে। নিশ্চয়ই। সুতরাং তাকে চাইলে বাংলাদেশ এর কাছে ভারত হস্তান্তর করতে পারে। তবে এটা ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়, বলে নিচ্ছি। এখানে আইনগত বিষয় আপনি গিয়ে আসলে বললেন হয়ে যাবে তা কিন্তু না। তার নিশ্চয়ই। বিচারটা জি। ওই দেশের আইনে হবে এবং চাইলে ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে এবং বাংলাদেশি আদালতে যে নিয়ম মাফিক তার যে বিচার সেটাও চলবে। জনাব এখানে খায়ের মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আমি একটু যেতে চাই আমাদের সহকর্মী যিনি কলকাতায় আছেন, দেবপ্রসাদ অধিকারী, তার সাথে একটু কথা বলি। দেবপ্রসাদ অধিকারী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রশ্ন, আহ, আমরা সকাল থেকেই জেনেছি যে বাংলাদেশি যে এমপি আনোয়ারুল আজিম খুন হয়েছেন কলকাতায়। তার মরদেহ কোথায় আছে বা সেটা কি অবস্থায়, অবস্থান কোথায়, এই বিষয়ে কি জানা গেছে এ পর্যন্ত? দেখুন, এই এই ঘটনার পরে আমরা পুলিশ সূত্রে প্রথমে যে খবর পেয়েছিলাম, পরবর্তী পর্যায়ে সিআইডি যখন তদন্তভার গ্রহণ করেন এবং সিআইডির আইজি তিনি যেটা আমাদের জানিয়েছেন যে তার মরদেহ নিয়ে এই মুহূর্তে তারা কিছু বলতে রাজি না এবং একদম পরিষ্কার করে জানিয়েছেন, কারণ অ্যাভয়েড করে গেছেন সাংবাদিকদের প্রশ্ন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার মরদেহ কোথায়, কি অবস্থায় আছে, উদ্ধার হয়েছে কিনা বা পোস্টমর্টেম হয়েছে কিনা, কিন্তু তাৎক্ষণিকভাবে তিনি এড়িয়ে যান, বললেন যে কনফিডেন্সিয়াল বিষয়, এই মুহূর্তে আমরা এই নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে একটা জিনিস, একটা তথ্য আপনাকে জানিয়ে রাখি, জি। সেটা হচ্ছে ইতিমধ্যেই নিউটাউন থানা কিন্তু একটি মামলা রুজু করেছে, খুনের মামলা রুজু হয়েছে। কারণ এই কিছুক্ষণ আগে আমরা জানতে পারি যে নিউটাউন থানায় একটি খুনের মামলা রুজু হয়েছে। এই এমপি ঝিনাইদহের যিনি সাংসদ, তার খুনের ঘটনার জন্য একটি মামলা ইতিমধ্যেই রুজু হয়েছে। এবং আরো একটি নতুন তথ্য আপনাকে জানিয়ে রাখি, সেই জি। তথ্যটি হচ্ছে এরকম যে একটি নতুন গাড়ি উদ্ধার করেছে সিআইডি এবং সেটি এই মুহূর্তে নিউটাউন থানায় রয়েছে। কারণ হচ্ছে যে এই ঘটনার সঙ্গে, এই খুনের সঙ্গে জড়িত যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, সেই গাড়িটিকে কিন্তু ইতিমধ্যেই একটি গাড়ি পুলিশ আটক করতে সম্ভব হয়েছে এবং সেই গাড়িটি তার থানায় নিয়ে আসা হয়েছে। জি। সঙ্গে সঙ্গে তারা, পুলিশ এই মুহূর্তে, আপনাকে যেটা বলে রাখি যে এই খুনের মামলা অর্থাৎ 302 ধারায় একটি মামলা রুজু হয়েছে। যে খুনের যে মামলা 302 ইন্ডিয়ান পিনাল কোড অনুযায়ী 302 মামলা রুজু হয়েছে এবং এই রুজু হওয়ার পরেই কিন্তু তদন্ত প্রক্রিয়ার যে গতি এগোনো, সেই জি, গতিটা নিশ্চয়ই। এগোতে খুব সহজ হয় এবং এই জন্যই কিন্তু থানায় একটি মামলা ইতিমধ্যেই রুজু হয়েছে। আমরা আমরা ধরে নিতে পারি যে যেহেতু খুনের মামলা হয়েছে ভারতীয় আদালতে, আহ, তিনি খুন হয়েছেন, যদিও মরদেহটা আসলে কোথায় আছেন পুলিশ হয়তো তদন্ত স্বার্থে বলছেন না। আরেকটি বিষয় আপনাকে জানতে চাচ্ছি, এ পর্যন্ত যে কজন ব্যক্তি ভারতে গ্রেপ্তার হয়েছে তাদের জাতীয়তা কি জানা গেছে কিনা, তারা কি ভারতীয় নাকি বাংলাদেশি? দেখুন, এখনো পর্যন্ত ভারতে যে কজন আমাদের কাছে পুলিশ যে তথ্য দিচ্ছে, সেই তথ্য হচ্ছে যে দুজন নিরাপত্তা রক্ষী ওই আবাসনে, যে জি। আবাসনে তার দুর্ঘটনাটি ঘটেছে বা খুনের পরে যে আবাসনে তাকে রাখা হয়েছে বা যে আবাসন থেকে তিনি খুন হয়েছেন, কারণ এই তথ্যগুলো এমন ভাবে বলছি এই কারণে, পুলিশও আমাদের তথ্যগুলো এইভাবে দিচ্ছে যে এই খুনের ওই ফ্ল্যাটেই খুন হয়েছে কিনা সেটা কিন্তু পুলিশ পরিষ্কার করে বলছে না, বাইরে কোথাও খুন হচ্ছে কিনা সেটাও কিন্তু পুলিশ পরিষ্কার করে বলছে না, এবং খুন হওয়ার পরে কি ওই ফ্ল্যাটে এনে রাখা হয়েছে সেটাও কিন্তু পুলিশ পরিষ্কার করছে না এখনো। জি। পুলিশ যেটা বলছে, তদন্তের স্বার্থে এখনই এইগুলো ডিসক্লোজ করা যাচ্ছে না এবং একজন ভিআইপি, বাংলাদেশের একজন সাংসদ, তার খুনের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে যদি সেই তথ্য আমরা প্রকাশ্যে আনি, যারা খুনি বা যারা এর সঙ্গে যুক্ত আছে এই খুনের সঙ্গে, তাদেরকে তারা সতর্ক হয়ে যেতে পারে বা জি। তারা এখান থেকে পালিয়ে যেতে পারে। এবং এইখানে যে দুজনকে গ্রেপ্তার করা বা আরো আটক করা হয়েছিল, সেই দুজন হচ্ছে ওই ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষী। কারণ ওই ফ্ল্যাটে যখন আনার সাহেব ঢুকেছিলেন তখন তার সঙ্গে কে কে ছিলেন, কারণ সংবাদ মাধ্যম জানেন যে এরকম বিভিন্ন রকম মন্তব্য প্রকাশ্যে এনেছেন, যে সংবাদ মাধ্যমের তার তথ্য কতটা সত্যতা আছে আমরা জানি না, কারণ আমরা নিশ্চয়ই। প্রতিটা মুহূর্তে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি এবং পুলিশ যে তথ্যটা দিচ্ছে সেই তথ্যই আপনাদের এবং সামনে তুলে আবারও ধরছি। সেই একই ধরনের প্রশ্ন করছি, যে বলা হচ্ছে যে ওই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে যখন উনি ঢুকেছিলেন তার সাথে দুজন সহযোগী বা তিনজন সহযোগী ছিলেন, যাদের মধ্যে একজন নারীও ছিলেন, তাদের পরিচয় কি জানা গেছে বা নিশ্চয়ই পুলিশ এখনো জানায়নি আপনাদের, ব্যাপারটা কি তাই? দেখুন, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এরকম তথ্য আমাদের কাছে কিছু দেয়নি যে দুজন যুবক ছিলেন জি। এবং একজন নারী ছিলেন। এটা হয়তো কেউ কেউ কোনো সূত্র মারফত পেতে পারেন, কিন্তু পুলিশের যারা জি। উচ্চতর অধিকর্তা, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারা যেটুকু বলছেন আমরা সংবাদ মাধ্যমে সেটা অনেক দেখাচ্ছি। ধন্যবাদ। এই কথাই আসলে এই জন্য প্রশ্ন করছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে এই হত্যাকাণ্ডে
এখনও পর্যন্ত সন্দেহ করা হচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা সবাই বাংলাদেশি এবং সেটাই মনে করা হচ্ছে। প্রথমে যেতে চাই বিমল কুমার সাহার কাছে। বিমল কুমার সাহা, আপনার কাছে প্রশ্ন আমার সেটি হচ্ছে যে এই হত্যাকাণ্ডের পরে স্বাভাবিকভাবেই এমপির নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেখানে নেতাকর্মীরা, পরিবার পরিজনরা কি বলছেন, তারা কি সন্দেহ করছেন এই হত্যাকাণ্ডের পেছনে কি মোটিভ তারা দেখছেন? নেতা তার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার 12ই মে দুপুর 1টা দর্শনা সীমান্ত ক্রস করেন, করে উনি ভারতের গেটেতে যান। দর্শনা গেটে থেকে কলকাতা যেতে ট্রেনে ঘন্টা 2 সময় লাগে। জি, তাতে উনি ওই দিন 4:30টার দিকে কলকাতা পৌঁছে গেছেন। তারপরে ওনার বন্ধুর বাড়ি বিমল কুমার সাহা, আমরা এটা জানি, শুনেছি ইতিমধ্যে। আমি আসলে জানার চেষ্টা করছিলাম তার নির্বাচনী এলাকায় তারা যার বন্ধু বান্ধব, যারা সহকর্মী আছেন, পরিবারের পক্ষ থেকে কি সন্দেহ করা হচ্ছে সেটাই জানতে চাই। তার এই মৃত্যুর খবরে আওয়ামী লীগের ভিতরে, অর্থাৎ তার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিমর্ষ হয়েছে, উৎকণ্ঠিত হয়েছে এবং তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছে এবং তারা হতাশা ব্যক্ত করছে যে এইরকম একটা লোক যে এলাকার উন্নয়নের সাথে যুক্ত ছিল, রাস্তাঘাট উন্নয়ন করেছে, স্কুল কলেজের উন্নয়ন করেছে এবং তিনি অত্যন্ত একজন সাহসী মানুষ ছিলেন। ঠিক আছে, কিন্তু এই হত্যাকাণ্ডের পেছনে মোটিভ কি তারা জানতে পেরে, তারা বলছে কিনা যে কেন এমন একজন ব্যক্তিকে খুন করা হলো, কি কারণ থাকতে পারে? প্রাথমিকভাবে কেউ কিছু বলছেন কিনা বা স্থানীয় প্রশাসন কিছু জানিয়েছে কিনা আপনাদেরকে? এখন তারা বলছে যে তারা এ পর্যন্ত একেবারেই শুধু হত্যা হয়েছে মিডিয়া থেকে এইটুকু তারা জানছে। আজকে সারাদিনে মিডিয়াতে এই খবর প্রচার হচ্ছে এবং তারা নেতা কর্মীরা টেলিভিশনের সামনে জড়ো হচ্ছে, কোনো সময় তার বাসার সামনে জড়ো হচ্ছে, কোনো সময় আওয়ামী লীগ অফিসে জড়ো হচ্ছে এবং তারা বলছে তারা এই হত্যাকাণ্ডের বিচার চাই। এবং অনেক ধন্যবাদ বিমল কুমার সাহা। শেষ প্রশ্ন আপনার কাছে সংক্ষেপে জানতে চাচ্ছি, খুবই শেষ প্রশ্ন। এমপি আনোয়ারুল আজিম পেশা হিসেবে তার কি কাজ করতেন, তার কি পেশা ছিল, কি ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি? আনোয়ারুল আজিম আনার মাঝে মাঝেই ভারতে যেতেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল তিনি চিকিৎসার জন্য গেছেন, এছাড়া আর তারা কিছু বলতে পারে নাই এবং পরিবার শুধু জানে যে সে মারা গেছে। এবং এখানে আমি জানতে চাচ্ছিলাম আনোয়ারুল আজিমের পেশা কি ছিল, উনি কি ব্যবসা করতেন, কি ধরনের ব্যবসা করতেন সেটাই জানার চেষ্টা করছিলাম। রাষ্ট্রপক্ষ থেকে তাদের এখনো কিছু জানানো হয়নি আর এখানে স্থানীয়দেরও প্রশাসনের পক্ষ থেকে কোনো কথাই জানানো হয়নি। বিমল কুমার সাহা, আপনাকে ধন্যবাদ। আমি যেতে চাই খয়ার মাহমুদের কাছে। খয়ার মাহমুদ, আপনার কাছে প্রশ্ন। সাধারণত যেটা হয়, একজন সাংসদ যখন দেশের বাইরে যান, এটা নিশ্চয়ই ব্যক্তিগত কাজে গেছেন, যে দেশে বিদেশে যখন ভ্রমণে যান সেই দেশের কর্তৃপক্ষকে তারা এটা কি বলে যান কিনা, বা দেশেও যখন তারা দেশের বাইরে যান তাদের সহকর্মীদের কাছে, আমি বলছি সংসদে, জানিয়ে যাবার কোনো রেওয়াজ আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। অবশ্যই আমরা বিশেষ করে আপনি দেখবেন সরকারের প্রতিনিধি হয়ে যারা কাজ করেন, ইভেন একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীও, তাকে যদি দেশ ত্যাগ করতে হয় তা কিন্তু একটা যেটাকে অবজেকশন সার্টিফিকেট বলা হয়, একটা এনওসি নিতে হয়। সাংসদকে তো অবশ্যই নিতে হয়। উনি দেশের বাইরে ভ্রমণ করেছেন, এটা উনি সরকারিভাবে উনি ব্যক্তিগত সফর হলেও জানিয়েই গেছেন। কিন্তু যেহেতু ওনার ব্যক্তিগত সফর, আমি সেটা একটু পরিষ্কার করে দিই, এখানে উনি হয়তো সরকারি প্রোটোকল যেটা ওটা উনি ব্যবহার করেননি। উনি ওনার মতো করে, আপনি গণমাধ্যমে দেখেছি ভিডিওটা, উনি হাসতে হাসতে একটা ভ্যানে করে উনি পার হয়ে যাচ্ছেন। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে উনি এইখানে, যেহেতু উনি বর্ডার এরিয়ার একজন সাংসদ, ওনার ওখানে হয়তো যাতায়াত আছে, পরিচিত লোকজন আছে, উনি অত্যন্ত স্বাভাবিকভাবেই উনি গেছেন। এবং এখানে সরকারিভাবে যাওয়া এবং ওনার ব্যক্তিগত ভ্রমণের মধ্যে অবশ্যই তফাৎ আছে, কিন্তু বাংলাদেশ সরকারকে উনি জানিয়ে গেছেন। সংসদের সচিবালয়ে আপনি খোঁজ নিলেই দেখবেন যে ওনার ছুটির, কিংবা ওদের ওয়েবসাইটে দেখলেও আপনি দেখবেন অফিস অর্ডারের মধ্যে এটা তালিকাভুক্ত আছে, উনি কতদিনের জন্য গেছেন, কবে উনি ফিরবেন, এটা সরকার জানেন। কিন্তু ব্যক্তিগত সফর বলে, ওনার ব্যক্তিগত যে সফর, উনি কোথায় যাবেন, এটা ওনার শুধুমাত্র ওনারই জানার কথা, এটা অফিসিয়ালি আমার ধারণা মতে জানানোর কথা না কাউকে। এবং আমরা ধরে নিতে পারি যেহেতু এটা ব্যক্তিগত সফর ছিল, ভারতীয় যেখানে তিনি গেছেন বেড়াতে, সেখানকার স্থানীয় প্রশাসনকে নিশ্চয়ই সেটাকে অবহিত করা হয়নি।
যেটা একান্তই যেহেতু ব্যক্তিগত সফর। অনেক ধন্যবাদ। আমি একটু যেতে চাই আমাদের সহকর্মী দেবপ্রসাদ অধিকারীর কাছে। অধিকারী, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কলকাতা পুলিশের পক্ষ থেকে আমরা শুনছিলাম সংবাদ মাধ্যমে তারা বলছেন তারা খুব দ্রুতই এই রহস্য উদ্ঘাটন করতে পারবেন। আসলে আদতে এই রহস্যটা কত দিনে জানা যেতে পারে এমন কোনো আভাস দিচ্ছে কিনা? খুব স্বাভাবিকভাবে পুলিশ বলে যে খুব তাড়াতাড়ি, এই তাড়াতাড়িটা আসলে কবে? দেখুন, অখিলেশ চতুর্বেদী তিনি দায়িত্বভার গ্রহণ করার পরেই কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে প্রশ্নটি আপনি করলেন ঠিক এই উত্তরটি দিয়েছেন যে আমরা কিছু তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করতে পেরেছি, আমাদের কাছে কিছু তথ্য ইতিমধ্যেই এসে পৌঁছেছে, কিন্তু সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি না তদন্তের স্বার্থে। তারপরেই তিনি যে মন্তব্য করেছেন যে এই তদন্ত আমরা দ্রুত সম্পন্ন করতে চাইছি, অর্থাৎ এই কারণে তিনি এই মন্তব্যটি করেছেন, যেটা মানে যেটা বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি একজন ভিআইপি বাংলাদেশ থেকে এসছেন, এখানে এসে তিনি খুন হলেন এবং সেই খুনের মোটিভ কি তারা তাদের কাছে এখনই বলছে যে আমাদের কাছে কিছু তথ্য এসে পৌঁছে গেছে, তার মানে মোটিভটা তাদের কাছে পরিষ্কার। তো সেই কারণেই বলছে যে খুব দ্রুত। এখন এই খুব দ্রুত বলতে সেটা অনেক সময় পুলিশ শুধুমাত্র কথার স্বার্থে বলে থাকেন, কিন্তু আমরা যতদূর জানি যে সিআইডি এমন একটি দায়িত্বশীল অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন দায়িত্ব নিয়ে যদি কাজ করেন তাহলে এটা 1 থেকে 3 মাসের মধ্যে এই ইনভেস্টিগেশনের কনক্লুশন করতে পারেন। অনেক ধন্যবাদ। আমরা সেটাই আশা করি। দেবপ্রসাদ অধিকারী, আমাকে শেষ করতে হচ্ছে, সময় স্বল্পতার অসংখ্য ধন্যবাদ আপনাকে। খয়ার মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে শেষ করতে হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের সম্ভাব্য পরোয়ানা ইস্যুতে এই ইঙ্গিত দেন তিনি। এদিকে যুদ্ধ অপরাধের দায়ে আইসিসির পরোয়ানা জারি হলে ইউরোপের প্রথম দেশ হিসেবে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে নরওয়ে। এসব আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ। জনাব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। যে যুক্তরাষ্ট্র দেশে দেশে গণতন্ত্র, মানবাধিকার, স্বচ্ছতা নিয়ে ফেরি করে বেড়ায়, সে দেশ যখন আইসিসির এই বিষয়ে হুমকি দিচ্ছে, তখন কি যুক্তরাষ্ট্রের এই নীতির বিষয়ে দ্বৈত নীতির বহিঃপ্রকাশ কিনা? আর যে বিষয়টা আপনাকে জানতে চাই যে আইসিসির এই ব্যাপারে যুক্তরাষ্ট্র আসলে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে তার আইনি বৈধতা রয়েছে কিনা? এটা তো নতুন কথা নয় যে যুক্তরাষ্ট্র যেভাবে একই মুখ দিয়ে দুই রকমের কথাবার্তা বলে, বিভিন্ন মানদণ্ডের কোনো নিশ্চয়তা নাই, বিভিন্ন মানদণ্ডে বিভিন্ন দেশকে বিচার করে, এটা তো নতুন কথা নয়। এবং আইসিসির বিরুদ্ধে তাদের বিষোদ্গার এটা প্রথম নয়। আইসিসি যখন তাদের পছন্দ মতন কোনো কাজ করে, যখন তারা পুতিনের বিরুদ্ধে ইয়ে করতে চায়, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে যখন তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র হাততালি দেয় এবং নৃত্য করে। আর এখন যখন তাদের একেবারে ঘনিষ্ঠ বন্ধু, পৃথিবীর সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী দেশ সেই ইসরায়েলকে, যারা গণহত্যা চালিয়ে যাচ্ছে, এখন সেই গণহত্যাকে সমর্থন দিচ্ছে পিছন থেকে, তাদেরকে সব রকমের সাহায্য জুগিয়ে চলছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র এই কথা বলবে, এটাতে খুব আশ্চর্য হচ্ছি না। যদিও এটাতে তার যে দ্বিচারিতা, দ্বিমুখিতা, সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। তারা যে বক্তব্য দিয়েছে সেখানে একটা কথা তারা বলছে একরোখা সিদ্ধান্ত। তাদের যে একচোখা দৃষ্টি সেটা তারা দেখতে পাচ্ছে না, নিজেদের যে একচোখা দৃষ্টিভঙ্গি, তাদের যে দ্বিমুখী, সেটা সারা পৃথিবী দেখছে, শুধু তারা নিজেরা দেখছে না। এটা তো তারা নিজেরা যখন সারা পৃথিবী মিলে পৃথিবীতে ন্যায় বিচার ইত্যাদি প্রতিষ্ঠা করার জন্য, মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আইসিসি নামক প্রতিষ্ঠানটি তৈরি করলো, মার্কিন যুক্তরাষ্ট্র সেটাতে যুক্ত হলো না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মতো আর কয়েকটি দেশ, এর মধ্যে ইসরায়েলও রয়েছে। আমি এই প্রশ্নটা আপনার কাছে করতে চাই, যদি ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযোগ আনে আইসিসি, যেহেতু এই রোম স্ট্যাটিউটে ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ অংশ নেয়নি, স্বাক্ষর করেনি, সেই সব দেশের অপরাধ কি আইসিসি তার আমলে নিতে পারে কিনা জানার চেষ্টা করছি আপনার কাছে। নিশ্চয়ই পারে। আচ্ছা, এটা হলো ওই দেশগুলোর বিরুদ্ধে তো না, এটা বিশেষ বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যারা মানবাধিকার লঙ্ঘন করছে, যারা গণহত্যায় যুক্ত আছে, যারা যুদ্ধ
অপরাধ, যুদ্ধাপরাধের সাথে যুক্ত আছে, মানবাধিকার বিরোধী অপরাধ, তাদের বিচার অবশ্যই করতে পারে, এবং সেটা তো বারবার করছে। মানে বিভিন্ন জনের বিরুদ্ধে যখন করে, অন্য আফ্রিকার কোনো দেশের কোনো নেতার বিরুদ্ধে যখন করে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র খুব খুশি। কিন্তু নিজেদের তাদের সৈন্যদের বিরুদ্ধে যখন যুদ্ধাপরাধের আনা হয়, তারা বলে যে না, আমরা যেমন মানি না। আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে এরকম অভিযোগ এসেছিল, শেষ পর্যন্ত তার পরিণতি কি হয়েছিল? এগুলো আমরা সবাই জানি। তো তারা হচ্ছে আইনের ঊর্ধ্বে, তারা আইনের শাসনের কথা বলে, কিন্তু তারা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করে। তো এইটা তো খুব, যেহেতু তাদের গায়ে শক্তি আছে, তাদের ডলার নিয়ে আমরা সবাই চলি, সুতরাং তারা যা খুশি তাই করতে পারে। কিন্তু মানুষ তো দেখছে, মানুষের বিবেক আছে, তাদের বিবেক না থাকতে পারে ওই দেশের। আমি এই জায়গাটাই আসতে চাই জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনি যেটা বলছেন মানুষ দেখছে, মানুষ বিবেক আছে। একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যখন পশ্চিমা বিশ্বে একজোট ছিল, সেইটার ঘাটতি এখন দেখেন কিনা? এই অর্থেই বলছে, আজকেই বলছিলাম, আজকের খবর হচ্ছে নরওয়ে বলছে তারা যে যদি এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তারা গ্রেপ্তারের প্রস্তুত রয়েছে। এছাড়া আইসিসিতে আইনজীবীর যে আবেদন, সেখানে সমর্থন জানিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, স্লোভেনিয়া। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একছত্র আধিপত্য, সেটা আস্তে আস্তে ভেঙে পড়ছে। ইতিমধ্যেই নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্পেন কি বলে, প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটাও আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং পরিবর্তন তো হচ্ছে, আপনি যে প্রশ্নটা করলেন। কিন্তু একটা কথা কখনোই, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা মনে করি যে পুরো পশ্চিমা বিশ্ব তার সাথে একেবারে একাট্টা হয়েছিল, তা কিন্তু কখনোই নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে তাদেরকে প্রেশারাইজ করে, তাদেরকে চাপের মুখে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত মানতে বাধ্য করে। কিন্তু যখনই সুযোগ আসে, যখন এটা মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন পশ্চিমা বিভিন্ন দেশ কিন্তু বারবার এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই দ্বিচারিতার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটা নতুন নয়, কিন্তু তারপরেও তারা তাদের উপরে যে ন্যাটো ইত্যাদি দিয়ে তারা যেভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে ইউরোপকে, সেখান থেকে বেরিয়ে আসা খুব সোজা নয়। কিন্তু তারপরেও আমরা দেখি মাঝে মাঝে তারা তাদের বিবেকের কথা শোনে। ন্যাটো নিয়ে আপনি বলছিলেন, ন্যাটো নিয়ে আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে। ইউরোপের অনেক দেশই কি এখন ন্যাটোর প্রতি পূর্ণ আস্থা রাখতে পারে কিনা, তাদের নিরাপত্তার জন্য ন্যাটো যথেষ্ট? এই ধারণা থেকে কি এখন ইউরোপের অনেক দেশ সরে আসলো কিনা? তারা কি নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত কিনা? ন্যাটোর সদস্য হলে কিছু সুবিধা তো পাওয়া যায়, বিশেষ করে যে একটা অনেকের মাথায়, ইউরোপের অনেকের মাথায় যে সোভিয়েত ভীতি ছিল, এখন রাশিয়া ভীতি, সেটা এখনো তো আছে, সেটা তো চলে যায় না। সুতরাং তারা মনে করে যে ন্যাটোতে যোগ দিলে সেখানে তারা একটা ইয়ে পাচ্ছে। কিন্তু তার মানে ন্যাটোকে পুরোপুরি তারা, ন্যাটো যা যা করে সবকিছুতে তারা সমর্থন করে, এটাও আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে ন্যাটো আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে উঠছে। একটু খালি আমরা কিছু দূর, বেশি দূর যেতে হয় না। কিছুদিন আগে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের, তখন কিন্তু তিনি নিজেই ন্যাটোকে ছোট করে দেখার চেষ্টা করেছিলেন, বা ন্যাটোর ব্যাপারে বলতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দায় দায়িত্ব সেটা কমিয়ে ফেলতে চাচ্ছিলেন। জনাব আহমেদ, ধন্যবাদ। আর শেষ প্রশ্ন করতে চাই, সময় একদম কম। মার্কিন যুক্তরাষ্ট্র কোন যুক্তি দেখিয়ে, আমি যদি বলি রোম সংবিধি বা রোম স্ট্যাটিউটে স্বাক্ষর করেনি? তাদের কি যুক্তি ছিল? যুক্তির চেয়ে বড় কথা হলো যে ইচ্ছা করলে যে কেউ না স্বাক্ষর করতে পারে, সেই স্বাধীনতা তো আমাদের আছে, তাদেরও আছে। কিন্তু যেখানে তারা ন্যায় বিচার ইত্যাদির কথা বলে, সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, সবাই মিলে তৈরি করেছে, সারা পৃথিবীর মানুষ যেটাকে সমর্থন করছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যেহেতু তারা নিজেরা নিজেদেরকে বিচারের ঊর্ধ্বে মনে করে, তারা সেই জন্য এটার থেকে দূরে থেকেছে। কিন্তু তখন যখন এই প্রতিষ্ঠান তাদের পছন্দ মতন কাজ করে, তখন তারা খুব খুশি। যখন তাদের পছন্দ মতন হয় না, কিন্তু আইন অনুযায়ী হয়, তখন তারা খুশি না। অসংখ্য ধন্যবাদ জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়ের পর দেশের মাঠের উইকেটের সমালোচনা করায় হতাশ ও চরম ক্ষুব্ধ প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। অন্যদিকে দ্রুত ভুল শোধরানোর পরামর্শ প্রধান নির্বাচকের, তা না পারলে বড় পরিবর্তনের আনা হবে বলেও জানিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পাইলট, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের যে পরাজয়, সেটা কীভাবে দেখেন? শান্ত বলছেন দেশের মাঠের উইকেট এর একটা বড় কারণ, যুক্তরাষ্ট্রের উইকেট আলাদা, এটি হয়তো বলার চেষ্টা করছেন। আপনার মূল্যায়ন কি? একটা তো পার্থক্য আছেই, টাইমের একটা পার্থক্য আছে, দিন রাতের পার্থক্য আছে।
বাট পেশাদারিত্বের দিক থেকে এই কথাগুলো আসলে বললে খুব একটা মানায় না, বিকজ আপনি যখন প্রফেশনাল তখন কিন্তু আপনাকে প্রফেশনাল চিন্তা করতে হবে এবং ওইভাবে চিন্তা করতে হবে। আর এখন আমার মনে হয় যে জার্নি গুলো অনেক ফ্লেক্সিবল। আপনি যখন ভালো ফ্লাইটে যাবেন, আপনি সারাদিন সারা রাত ঘুমাতে ঘুমাতে ফ্লাই করবেন, হ্যাঁ আপনার হয়তো 24 আওয়ার্স বা 2 দিন হয়তো প্রবলেম হতে পারে। জি, হার জিত আছে, জয় পরাজয় তো থাকবেই। আপনি হয়তো ছোট টিমের কাছে খেলেছেন, আমেরিকা সমালোচনা হবে, বাট মানে আপনার অ্যাপ্রোচ কিভাবে খেলছেন, কিভাবে জিতছেন বা হারছেন। রিসেন্টলি যদি আপনি পারফরমেন্স দেখেন জিম্বাবুয়ের সাথেও কিন্তু আমরা ভালো খেলিনি। আপনি যদি দেখেন ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কোথায় আমাদের ব্যাটিং, জি, তো সেই সব জায়গাগুলোকে আপনি বুঝতে হবে। আপনার পুরো গ্রাফটাই কিন্তু আমরা নিচের দিকে। আমেরিকার সাথে হারছি, ব্যাটসম্যানরা ভালো কিছু করে নাই, এবং স্বাভাবিকই জিম্বাবুয়ের সাথে যেটা করেছি সেটাই কিন্তু অনেক ঘটনা করেছে। তো সবকিছু মিলে আমি বলবো যে আমরা ভালো করি নাই, বাট আমাদেরকে যদি ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু এই ধরনের ছোট ছোট ম্যাচগুলোকে হারলে হবে না, কনফিডেন্স কিন্তু লুজ করবে। প্লেয়াররা যেমন ব্যাটসম্যানরা যেমন লুজ করছে, ঠিক আমার পুরো টিমটাই কিন্তু কনফিডেন্স বা ফেথটা হারিয়ে ফেলবে টিমের উপরে। গাজী আশরাফ হোসেন লিপু বলছেন ভুল শুধরাতে হবে, যদি ভুল শুধরানো না যায় বড় পরিবর্তনের কথা বলছেন। এটি আসলে আদৌ সম্ভব কিনা? এখন দল তো ঘোষণা হয়েই গেছে। দেখেন, সিলেক্টর তো হয়তো বলবেন নতুন সিলেক্টর গাজী আশরাফ লিপু ভাই, তো অবশ্যই আমি বলবো যে খুবই ট্যাকটিক্যাল একজন মানুষ, খুব মেধা সম্পন্ন একজন মানুষ, কিন্তু ওনার হাতে কিন্তু খুব বেশি মানে আর্মস নাই। আমি বলবো যে খুব বেশি সংখ্যক খেলোয়াড় আসলে নাই। যেমনটা আপনি যদি দেখেন ইন্ডিয়াতে যে আইপিএল খেলা হচ্ছে রিসেন্টলি, কত প্লেয়ার আছে যারা হয়তো 15 জনের স্কোরের সুযোগ পাবে না, আরো 15 জন আছে যারা মানে বলবো যে ওয়ার্ল্ড কাপ স্কোরে নক করার জন্য মানে মানে .1 এর জন্য হয়তো অনেকে বাদ পড়ে যাবে। আমরা যেমন ওই যে 100 মিটার স্প্রিন্ট দেখি না, সেকেন্ড থার্ড ফোর্থ হয়তো .1 এর জন্য হয়তো বাদ পড়ে যায়। তো ঠিক ওইরকম একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন আছে অন্যান্য ভালো দলগুলোতে। বাংলাদেশের যে কম্পিটিশন আছে এখানে 17 জন থেকে আপনি 15 জন বাঁচবেন, খুব বেশি কিন্তু আপনার ছিল না অপশন যে না 25 জন বা 30 জনের মধ্যে থেকে আপনি 15 জন বাঁচবেন। তো আপনি যদি এই ধরনের প্লেয়ারগুলোকে যদি নাও নেন, আপনি যদি চিন্তা থাকে যে না আমি এখান থেকে 5টা প্লেয়ারকে বের করে নতুন 5টা নিব, সেই অপশনটা আসলে আমাদের তৈরি করা হয়নি বা কখনোই ছিল না। এবং এইগুলোই আমাদের সবচেয়ে বড় প্রবলেম তৈরি হয়েছে। মানে একটা বিকল্প যে আরেকটা বিকল্প, 3টা বিকল্প থাকবে, সেই অপশনটা খুবই কম। যুক্তরাষ্ট্রের খেলোয়াড় হারমিত সিং বলছেন সম্ভবত তিনি মনে করছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নিয়েছে, তেমনটা আপনার মনে হয়েছে কিনা? কারণ আরেকটি কথা বলছিলেন হারমিত সিং যে তারা মনে করছিলেন যে মুস্তাফিজ বাতাসের বিপরীতে বোলিং করবেন, কিন্তু ওকে দেখেছি বাতাসের দিক থেকে বোলিং করতে। এই যে বোলিং করার একটা প্রান্ত কোন প্রান্ত থেকে করবেন, সেই কৌশলগুলো কি ঠিক ছিল? আপনার কি মনে হয়? না দেখেন, আপনি ওয়ার্ল্ড কাপের আগে তো আপনি কিছু ইম্প্রোভাইজ করতেই পারবেন বা পারেন, বিকজ ইম্প্রোভাইজ করার জন্য আর ডিফিকাল্ট টাইম গুলোকে পাস করার জন্য বোলার জন্য খুবই নিজেকে শুধরে নিতে পারে, বেস্ট হার্ড টাইমটা যেন পাস করে এগেইনস্ট আমেরিকা, বিকজ হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের আগে যেন এইসব ইয়াগুলো করতে পারে। তবে আমার মনে হয় যে দেখেন, তার চেয়ে বরঞ্চ ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি নিজের কনফিডেন্সটা বিল্ড আপ করা। আপনি কিন্তু যদি বোলিং এ মার খেয়ে যান অতিরিক্ত, ব্যাটিং এ যদি ব্যাটসম্যানরা রান না করে, দিন শেষে কিন্তু আপনি নিজের ফেটটা হারিয়েছেন। আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার একটা যদি আপনি যদি দেখেন, জি আমার কাছে মনে হয় যে আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, পাইলট শুনতে পাচ্ছি। যদি দেখেন যে আমাদের ব্যাটসম্যানদের ম্যাক্সিমাম তৌহিদ হৃদয় ছাড়া বা মাহমুদুল্লাহ ছাড়া কেউ কিন্তু ফর্মে নাই। ক্রিকেটের ভাষা যদি বলা হয় ম্যাক্সিমামই ধারাবাহিকতা নাই। তো সেইখানে আপনি ইম্প্রোভাইজ করতে তো দূরের কথা, আপনি তো আগে নিজের ঘর গুছাতে হবে। বোলারে আপনি যদি দেখেন যে বোলারদেরও তো কনফিডেন্স তৈরি করতে হবে যে না এগেইনস্ট ইউএস এর সাথে আপনি ভালো 3টা 4টা 5 উইকেট নিলেন, 4 ওভারে হয়তো 15 রান দিচ্ছেন, সেই কনফিডেন্সটাও তো তৈরি করতে হবে। আপনি যখন হেরে যাচ্ছেন তখন কিন্তু কনফিডেন্স আরো লুজ করছে প্রত্যেকটা প্লেয়ারের জন্য। আপনি এই পরাজয়ের জন্য কোন ডিপার্টমেন্টকে বেশি দায়ী করেন? বোলিং, ব্যাটিং, ফিল্ডিং? না, ব্যাটিং কলাপস। আপনি তো রান করে নাই। আপনি তো দেখেন যে যে রানটা করা দরকার ছিল সেই রানটা তো করে নাই। টপ অর্ডারে তো কেউই রান করে না। তো ইদ্রিস শুধু একটা রান করেছে, পিছন দিকে ওইভাবে রান নাই। তো পুরা 20 ওভারে তো আপনি এই লো স্কোরিং এরকম একটা স্কোর নিয়ে তো আপনি এগেইনস্ট আমেরিকা, এমন না যে আপনি সাউথ আফ্রিকার সাথে খেলছেন বা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার সাথে খেলছেন যে আপনি তাদের বোলিং অ্যাটাকটা এক্সট্রাঅর্ডিনারি, আপনি খুব কম খারাপ বল পাবেন তাদের কাছে। কিন্তু যে টিমের সাথে খেলছেন তারা কি ম্যাচিউর, তারা ইন্টারন্যাশনাল লেভেলের সেই এক্সপিরিয়েন্স আছে কিনা, সেই টিমের সাথে যদি আপনি 200 মতো রান না করেন টি20, তাহলে কার সাথে করবেন? উইকেটে শুধু দোষারোপ করলেই তো হবে না। আমরা তো খারাপ উইকেটেও খেলা দেখি। কয়েকদিন আগে আমি আইপিএল খেলা দেখছিলাম, একদম এত বড় টার্নিং উইকেট, সেখানে মানে অলমোস্ট 200 রান মতো করে ফেলেছিল বিরাট কোহলির টিম।
তো এইখানে আমার কাছে আমরা কিন্তু এরকম স্পিন ট্র্যাকে বলেন সব ট্র্যাকে খেলেছে, তো যে এমন ট্র্যাক তেমন ভাবে আপনি খেলতে হবে, কিন্তু টোয়েন্টি আপনি 170+ নিশ্চয়ই। রান না করলে আসলে আপনি যে কোনো সময়ের সাথে ম্যাচ জেতা খুব কঠিন। অসংখ্য ধন্যবাদ পাইলট, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এই ছিল ইউটার স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।